এখন আমরা একটু আর্ট মানে বিএনবিসিতে যাই। বিএনবিসিতে গিয়ে আমরা এই যে চ্যাপ্টার টুতে, ঠিক আছে, চ্যাপ্টার টুতে এই যে এখানে দেখেন আপনার হচ্ছে আর্থকোয়েক লোড। এই আর্থকোয়েক লোডের ভিতরে আপনি যদি বিএনবিসির পিডিএফে যান তাহলে 629 পেজে। এইখান থেকে আপনি জাস্ট এই জিনিসগুলো একটু পড়বেন, ঠিক আছে। এখানে এমনি কিছু বলা নাই, মেইনলি যেটা শিখতে হবে সেটা এখানে পড়লে বুঝতে পারবেন যে আমাদের হচ্ছে দুই ধরনের অ্যানালাইসিস আছে, ঠিক আছে। একটা হচ্ছে স্ট্যাটিক অ্যানালাইসিস, যেটাকে এস দ্বারা এসটা এসটা স্ট্যাটিক অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস। আমার আগে বুঝতে হবে যে স্ট্যাটিক অ্যানালাইসিস আর ডাইনামিক অ্যানালাইসিসটা আসলে কি। ডাইনামিক অ্যানালাইসিসটা হচ্ছে, আগে স্ট্যাটিকটা বলি। স্ট্যাটিকটা হচ্ছে আপনার বিল্ডিংয়ের, এটা যদি আপনার বিল্ডিং হয়, এটার মুভমেন্টটা কেমন হতে পারে, এক্স এর দিকে হতে পারে, আর একটা হচ্ছে ওয়াই এর দিকে হতে পারে ভূমিকম্পের কারণে। এর মোশনটা আপনি যদি জাস্ট একটা, এইটা যদি আপনার বিল্ডিং হয়, এর মোশনটা জাস্ট একটা ফ্রেমে হতে পারে, এইদিকে ডিসপ্লেসমেন্ট হতে পারে বা এইদিকে ডিসপ্লেসমেন্ট হতে পারে, এরকম টাইপের। কিন্তু যখন আপনি ডাইনামিক অ্যানালাইসিস করবেন তখন আপনার বিল্ডিংয়ের মোশনটা হবে বা ডিসপ্লেসমেন্টটা হবে এরকম, মানে আপনার বিল্ডিংটা আরও বেশি ড্যান্স করবে। এখন ওই ড্যান্সটাকে প্রোটেক্ট করার জন্য সেই অনুযায়ী আপনার ডিজাইন করতে হবে। এটা হচ্ছে আপনার ডাইনামিক অ্যানালাইসিস। আর জাস্ট আপনি যদি স্ট্যাটিক অ্যানালাইসিস করেন, যেটা আমরা নর্মালি করে থাকি, হাই রাইজ বিল্ডিং বাদে দেখা যায় যে 10 তলা 12 তলা পর্যন্ত আমরা স্ট্যাটিক করি, কিন্তু বিএনবিসি আমাদের বলে দিছে কত, কোন জায়গায় কত হাইট হলে আমাদের কি করতে হবে, এগুলো কিন্তু সবই বিএনবিসি আপনাকে বলে দিছে, আপনি নিজের মতন করতে পারবেন না, ঠিক আছে। তাহলে এখানে আমরা একটু দেখি, যদি এই যে 2.5.2-তে আর্থকোয়েক রেজিস্ট্যান্ট ডিজাইন বেসিক কনসেপ্ট, আপনি এইটা একটু জাস্ট পড়বেন, মানে আর্থকোয়েকের এই চ্যাপ্টারটা এখান থেকে এগুলো একটু পড়বেন। এগুলো পড়লে এখানে এমনি কঠিন কিছু বলা না, জাস্ট আপনার পড়লে বুঝতে পারবেন। এরপরে আসেন দেখেন, একটা মনে করেন যে বাংলাদেশকে যে 4টা জোনে ভাগ করছে, তার ভিতরে কিন্তু সিলেট, চট্টগ্রাম, এই জোনগুলো সব থেকে বেশি ক্রিটিক্যাল জোনে আছে। তাহলে ওইখানে কি বলতে চাচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং, মানে আপনি যদি একটা আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং তৈরি করতে চান, তার সেই বিল্ডিংটার ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে কেমন হওয়া উচিত সেটা বলছে। যে স্ট্রাকচারাল সিম্পলিসিটি, মানে স্ট্রাকচারটা কোনোভাবে আপনি কমপ্লেক্স করতে পারবেন না। যে মনে করেন যে কমপ্লেক্স বলতে কি, আমি মাঝে দেখলাম একটা বিল্ডিংকে, এটা যদি আপনার বিল্ডিং হয়, এগুলো যদি আপনার কলাম হয়, ঠিক আছে। আমি একটু কলামগুলো কিভাবে আঁকা যায় এখান থেকে, ঠিক আছে। এগুলো যদি আপনার কলাম হয়, ধরলাম এখান থেকে কলাম আছে, এখানে কলাম আছে, এই যে কলামগুলো দেওয়ার পরে তারপরে ধরলাম যে এখানে কলাম আছে, এখানে কলাম আছে, আপনি বিল্ডিংটার ফ্রেমিংটা যাতে প্রত্যেকটা কলাম টু বিমের জয়েন্ট কলাম টু কলাম হয়, কলাম টু কলাম হয়, এই জায়গায় মনে করেন একটা কলাম আছে, এরকম আপনার রেগুলার টাইপের করতে হবে, নাইলে কিন্তু আপনার হবে না। মাঝে একটা বিল্ডিং দেখলাম, এই বিমটা গিয়ে এই বিমের উপরে সেকেন্ডারি বিম হইছে, আবার এইখান থেকে একটা সেকেন্ডারি বিম বের হইছে, মানে কোনো বিম, ম্যাক্সিমাম বিম হচ্ছে সেকেন্ডারি বিম। হ্যাঁ হ্যাঁ, সেকেন্ডারি বিম। আমরা যেটা কলাম টু কলাম দিই এটাকে আমরা স্ট্রাকচারালি বলি হচ্ছে প্রাইমারি বিম। আর যেটা হচ্ছে আপনার কাটা বিম বলতেছেন, ওইটা হচ্ছে স্ট্রাকচারাল সিস্টেমের উপরে ডিপেন্ড করে আমরা ওইটাকে হচ্ছে সেকেন্ডারি বিম বলে থাকি। এখন এই জিনিসগুলো আপনার বিল্ডিংয়ের স্ট্রাকচারটাকে কি করতে হবে, সিম্পলিসিটি করতে হবে, ইউনিফর্মিটি করতে হবে, মানে ওই কোনোভাবে, আর আছে সিমেট্রিক। আপনি এখন একটা বিল্ডিং করতেছেন, আমাদের বিএনবিসিতে বলা আছে, ঠিক আছে। মনে করেন যে আপনি বুঝতেছেন যে আপনার জমির শেপটা এরকম আছে, থাকে না, অনেকের জমি এরকম থাকে না। এখন এই জায়গাটা লক্ষ্য করেন, এই যে জায়গাটা, ঠিক আছে, এই যে জায়গাটা, এই জায়গাটায় এক ধরনের ইরেগুলারিটি তৈরি হয়।
সেটাকে বলে হচ্ছে রিইন্ট্রান্ট কর্নার ইরেগুলারিটি। আমরা আস্তে আস্তে দেখব, এখন বললে হয়তো বা আপনি বেশি কমপ্লেক্স হয়ে যাবে যে আসলে বিষয়টা কি। এখন এটাও সলভ করতে হবে আপনার, যে কারণ কি, যখন দেখেন আপনার বিল্ডিং এইখানে কিন্তু চওড়া, আবার এইখানে একটা কোণা, এইখানে আবার একটু লম্বা, যখন বাতাস এই সাইডে বেশি আসবে বা ভূমিকম্প এই সাইডে হবে, তখন আপনার বিল্ডিং কিন্তু এইখানে দুমড়ে যাবে, এরকম দুমড়ে যাইতে যাবে, তখন এই জায়গার থেকে চিরে দুই ভাগ হয়ে যাইতে পারে, এখান থেকে চিরে দুই ভাগ হয়ে যাইতে পারে, দুই দিকে দুই পার্ট। জি জি। এখন দেখেন, ভূমিকম্প কিন্তু একতলা, এবং ভূমিকম্পের উপরে আমরা যেটা নর্মালি চিন্তা করি, আমরা চিন্তা করি কি ভূমিকম্প হয়তো বা ছোট স্ট্রাকচারে ভূমিকম্প আসে না। ভূমি আপনি ছোট স্ট্রাকচারে কি অ্যাভয়েড করতে পারেন, সেটা হচ্ছে উইন্ড অ্যাভয়েড করতে পারেন, কিন্তু আর্থকোয়েক কিন্তু আপনার সব জায়গায় থাকবে, আর্থকোয়েক কিন্তু আপনার সব জায়গায় থাকবে। আর আপনি প্র্যাকটিক্যালি যদি দেখেন, একটা অনেক হাইটের বিল্ডিং, একটা 10 তলা বিল্ডিংয়ের যে ভাইব্রেশন হয়, মনে করেন আপনার এই আর্থকোয়েকটা 2 সেকেন্ড আছে, স্রেফ 2 সেকেন্ড, তাইলে আর্থকোয়েকটা শুরু হয় কোথার থেকে, মাটির নিচ থেকে, এর ভাইব্রেশনটা আস্তে আস্তে কোথায় যাবে, উপরে যাবে। এখন আপনার বিল্ডিং, সাপোজ এইখানে আপনার একটা 5 তলা আছে, এটা মনে করেন 10 তলা, এটা 5 তলা, আর এটা মনে করেন আপনার একটা 3 তলা বিল্ডিং। এখন দেখেন তো, এইখানে যখন ভূমিকম্পর ওয়েভ হচ্ছে, তখন এই বিল্ডিং এর এইখানে কিন্তু চলে যাচ্ছে, 3 তলায় চলে যাচ্ছে সহজে, 5 তলায় উঠতে কিন্তু সময় নিচ্ছে, 10 তলায় উঠতে কিন্তু আরো সময় নিচ্ছে। এখন আপনার ভূমিকম্প যদি সেই 10 তলায় ওর ভাইব্রেশন পৌঁছানোর আগে যদি শেষ হয়ে যায়, এখন আপনার নিচের পার্ট যদি স্ট্রং থাকে, 10 তলা বিল্ডিং এর নিচের পার্ট যদি স্ট্রং থাকে, তাহলে কিন্তু আপনার স্ট্রাকচারের কোলাপস হবে না বা স্ট্রাকচার ড্যামেজ হবে না সহজে। কিন্তু দেখেন, 3 তলা কিন্তু সহজে ড্যামেজ হয়ে যাচ্ছে, কারণ এর ওয়েবটা তাড়াতাড়ি 3 তলায় পৌঁছায় যাচ্ছে, যাচ্ছে না? তাই এই এই জিনিসগুলো আমরা আসলে, আমাদের কনসেপ্ট ভুল আছে, যে হয়তো বা একতলা বিল্ডিং এ, একটা 10 তলা বিল্ডিং এ যত, যদি 2 সেকেন্ড ভূমিকম্প হয়, ওই ভূমিকম্পটা একটা 10 তলা বিল্ডিং এর A to Z পৌঁছাতে যে সময় নেবে, একটা একতলা বিল্ডিং এ পৌঁছাতে তার থেকে কম সময় নেবে, মানে অতি দ্রুত পৌঁছায় যাবে, কারণ ওয়েবটা কোথায় হচ্ছে, ওয়েবটা তো মাটির নিচেই হচ্ছে, এইখানটাই হচ্ছে। তাহলে এইটাই একতলায় পৌঁছাতে সময় তো কমই লাগবে, যেটা 10 তলায় পৌঁছাতে সময় লাগবে। এখন ওই 10 তলায় পৌঁছাতে পর্যন্ত বা ওই স্ট্রাকচারকে ড্যামেজ করার আগ পর্যন্ত আপনার ভূমিকম্প যদি তার আগে শেষ হয়ে যায়, তাহলে আপনার ওই স্ট্রাকচারের কিন্তু প্রবলেম হবে না। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে, আপনার যখন উইন্ড আসতেছে, এটা যদি আপনার একটা 10 তলা বিল্ডিং হয়, ঠিক আছে, এটা যদি আপনার একটা 10 তলা বিল্ডিং হয়, এটা যদি আপনার একটা 5 তলা বিল্ডিং হয়, এবং উইন্ডের আবার কিছু কিছু এক্সপোজার ক্যাটাগরি আছে, ঠিক আছে। আপনার বিল্ডিংটা যদি একেবারে ফাঁকা জায়গায় হয়, তাহলে উইন্ডের ইফেক্ট কি হবে, বেশি হবে। এখন আপনার বিল্ডিংটা, আপনি মনে করেন যে আপনার চারিপাশে 10 তলা বিল্ডিং আছে, আপনার চারিপাশে 10 তলা বিল্ডিং আছে, আপনার জমিটা মাঝখানে, তাহলে কি আপনি ওইখানে একটা 6 তলা করলেন, তাইলে আপনার ওই বিল্ডিং এর উপরে কি আদৌ কোনো উইন্ডের ইফেক্ট আছে? নাই কিন্তু। তাই ডিজাইন করার সময় আপনি যত জিনিস আছে সব কনসিডার করতে হবে, একটা পারফেক্ট ডিজাইনারের এগুলো হচ্ছে দায়িত্ব। এবং এইটা শুরু হয় প্রথমত হচ্ছে সয়েল টেস্ট থেকে। একটা রিয়েল সয়েল টেস্ট না হলে আপনি একটা রিয়েল অ্যানালাইসিস, রিয়েল ডিজাইন পাবেন না, এটা কখনোই সম্ভব না। কারণ আমরা যা হিসাব করব সব কিছু সয়েলের উপরে বেস করে হিসাব করব। তাইলে আমি কিন্তু বুঝতে পারলাম যে আর্থকোয়েক রেজিস্ট্যান্স বিল্ডিং হতে গেলে আমার কি কি থাকা লাগবে। সেখানে দেখেন, এইখানটায় আমাদের হচ্ছে কিছু কথা বলে দেওয়া রয়েছে, এগুলো। জি জি, বলেন। জি। হ্যাঁ।
বেয়ারিং ক্যাপাসিটি 2.5 ধরলে আসলে বেশি হয়ে যায়, বুঝছেন? ওইটা আপনি আরো বেশি ইসে চলে গেলেন। আপনি ধরতে পারেন, মনে করেন যে 1.5 থেকে 2 পর্যন্ত ধরতে পারেন, এর বেশি আপনি পারবেন না। তবে এই ক্ষেত্রে আপনার বিএনবিসি এবার একটা, মানে বিএনবিসি না, বিভিন্ন লেখক যারা ফাউন্ডেশন ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করছে তারা কিন্তু আপনারা একটা চার্ট দিছে যে আপনি ফিল্ড টেস্টের উপরে একটা, নর্মালি আপনি উইদাউট সয়েল টেস্ট আপনি 3 তলা পর্যন্ত করতে পারেন, কিন্তু 4 তলা 5 তলা কিন্তু আবার একটু ক্রিটিক্যাল হয়ে যায়, বুঝতে পারছেন? যদি আপনার মনে করেন যে আপনার 4,000 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং হবে এবং সেটা হবে 4 তলা, তার মানে কিন্তু সেটা কিন্তু কম বড় বিল্ডিং না, আপনার হাইটে ছোট হতে পারে কিন্তু স্ট্রাকচারটা তো বড়। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনার, আমাদের কি করতে হবে, আপনারা 1.5 থেকে 2 পর্যন্ত ধরতে পারেন, এত টিএসএফ, ঠিক আছে? এর কম বা এইটার কম ধরে বা এই টুর বেশি ধরে করতে যাবে কখনোই যাবেন না। আর একটা জিনিস করতে পারি সেটা হচ্ছে ওই যে আপনার সয়েলের, মানে সয়েলের কন্ডিশন দেখে বা সয়েলের চেহারা দেখে আমরা কিছু একটু ভ্যালু ডিটারমাইন করতে পারি যে আসলে কিরকম কি হবে, কি হতে পারে এই সয়েলটার জন্য, এরকম কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স বলে দেওয়া আছে। এটা দেখে একটা প্রাইমারি একটা ধারণা নেওয়া যায়, এতটুকুই। তাছাড়া আসলে একটু 4-5 তলা চেষ্টা করবেন একটা সয়েল টেস্ট নিতে। সয়েল শোনেন, আমি আপনাকে বলি, আপনার সয়েল টেস্ট, মেইন সয়েল টেস্ট রিপোর্ট যদি ভুল থাকে 4-5 তলা বিল্ডিংয়ে, আপনি যে ফিল্ডের যে এসপিটি ভ্যালু আছে না, ফিল্ডের এসপিটি ভ্যালুটাকে আপনি নিজে ডিটারমাইন করার চিন্তা করবেন সাইড থেকে। মনে করেন যে আপনার একটা কাজ আসছে, আপনার ক্লায়েন্ট ফাঁকি দেবে, সয়েল রিপোর্টে ফাঁকি দিবে, কিন্তু আপনি তারে বলবেন কি যে ভাই আপনি অন্তত 5,000 টাকা খরচ করে আপনার সাইটে একটা বোরিং করেন বা 2টা বোরিং করেন, আমি জাস্ট ফিল্ডের এসপিটি ভ্যালুটা দেখি। ওইটার থেকে আপনি ছোট ছোট স্ট্রাকচারগুলো ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? এতটুকুই, এতটুকু অন্তত তাদের মেনটেন করে নেবেন, নাইলে দেখা যায় যে পরবর্তীতে একটা সমস্যা হলে তো তাদেরই সমস্যা হবে। আসলে ক্লায়েন্টের বোঝাতে হবে, বুঝছেন? আর আসলে আমাদের পরিবেশ এরকম হয়ে গেছে, আপনি কাজ না করলে আরেকজন করবে, ঠিক আছে? আপনি কাজ না করলে আরেকজন করবে, ব্যাপারটা হচ্ছে এটা। এখন জি জি। না ওইটা, আপনি সেফ জোনে থেকে 1.5 থেকে 2 ধরবেন, কিন্তু সেক্ষেত্রে একটা জিনিস করতে হবে, সেক্ষেত্রে আপনি ওই সাইটে গিয়ে মনে করেন যে 2 ফিট বা 3 ফিট পর্যন্ত 4-5টা গর্ত করে আপনি জাস্ট একটা সয়েলের একটা স্যাম্পল নেবেন, সয়েলটা দেখে আসবেন যে আসলে আপনি, বা আপনি মনে করেন যে আপনার 5 ফিট ডেপথে হচ্ছে ফাউন্ডেশনটা রেস্ট করাতে চাচ্ছেন, আপনি একটা গর্ত খুঁড়ে যান। এটা করতে তো তার আর টাকা দেওয়া লাগতেছে না, তারে বলেন যে আপনি 500 টাকা দিয়ে একটা লেবার নেন, লেবার নিয়ে আমার 2-3টা গর্ত খুঁড়ে দেখান, আমি জাস্ট মাটিটা একটু চোখে দেখি, ঠিক আছে? এখন আপনি যদি যাই দেখেন যে এক ধরনের কালো মাটি পাওয়া যায়, আপনার হচ্ছে মাটির নিচে দেখবেন যে পচা, ওই যে আবর্জনা পচা পচে এক ধরনের কালো মাটি তৈরি হয়, ওই কালো মাটির তো কোনো ক্যাপাসিটিই নাই। এখন আপনি যদি ওই কালো মাটি পায়, ওই কালো মাটির উপরে আপনার বিল্ডিং এর রেস্ট করান, তাহলে আপনার বিল্ডিং তো অবশ্যই সেটেলমেন্ট হতে দিতেই হবে। এখন আপনি যদি মনে করেন যে মাটি পাইলেন সুন্দর লাল এঁটেল মাটি, তাহলে আপনি অনায়াসে বুঝতে পারতেছেন যে না আপনার মাটিটা ভালো। এই জিনিসগুলো নিজের থেকে একটু দেখে নিতে হবে। এখন দেখেন আমরা মূলত যেটা বলতে চাচ্ছি, আমরা আজকের কিন্তু অনেক কিছু বের করব যেগুলো আমাদের ডিজাইনের জন্য লাগবে। প্রথমত যেটা বের করব সেটা হচ্ছে সাইট ক্লাসিফিকেশন। আমাদের বিএনবিসিতে বেশগুলো সাইট ক্লাসিফিকেশনের কথা বলা আছে। আমি হয়তো প্রথমে আপনাকে বলছিলাম আমরা বাংলাদেশে নর্মালি যে দুটো পাই সেটা হচ্ছে এসসি এবং এসডি। দেখেন এখানে আমাদের একটু পড়ি, সাইট উইল বি ক্লাসিফাইড অ্যাজ টাইপ এস এ, এস বি, এস সি, এস ডি, এস ই এবং S1 এবং S2। এই দুইটা মনে করেন বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না, আমাদের ভৌগোলিকের কারণে এই দুইটা কোনোভাবেই সম্ভব না, S1 অ্যান্ড S2। এখন দেখেন
আমাদের বিএনবিসি বলে দিচ্ছে কি মিনিমাম সয়েল টেস্ট করতে হবে হচ্ছে 30 মিটার। 30 মিটার মানে কত? 100 ফুট। ঠিক আছে, এটা কিন্তু আমাদের বিএনবিসি বলে দিচ্ছে যে মিনিমাম সয়েল টেস্ট করতে হবে 100 ফুট পর্যন্ত। এখন এইখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এই যে আমাদের সাইট ক্লাসিফিকেশন এসএ, এসবি, এসসি, এসডি এবং এসই, এইগুলো আমরা আসলে কিভাবে বের করব? এইগুলা বের করব। এখানে দেখেন 3টা সূত্র দেওয়া রয়েছে। প্রথমটা হচ্ছে শেয়ার ওয়েভ, আর দ্বিতীয়টা হচ্ছে এসপিটি ভ্যালুর থেকে। ঠিক আছে, অ্যাভারেজ এসপিটি ভ্যালু। এখন আমরা বাংলাদেশে নর্মালি যে ক্যালকুলেশনটা করি সেটা হচ্ছে এই মিডিলেরটা। ঠিক আছে, এই মিডিলেরটা আমরা করি বাংলাদেশে, এই মিডিলেরটা আমরা বেশি করি। তাহলে এইটা দেখেন, এই সূত্রটা আসলে কি লেখা আছে। এই সূত্রটা যদি আমি আপনাকে যেটা লেখা আছে এটা যদি সহজে দেখাতে চাই তাহলে এইখানে যাই। এই যে n ইজ ইকুয়াল টু সামেশন অফ ডিআই ভাগ হচ্ছে সামেশন অফ ডিআই ভাগ এনআই। এখন এই ডিআইটা কি? ডিআইটা হচ্ছে আপনার প্রত্যেকটা ডেপথে যে 1.5 মিটার মানে 3 ফিট অন্তর অন্তর আপনি এসপিটি নিচ্ছেন না সাইটে, সেই ডেপথ দেখেন। আমি প্রথম 1.5-এ পাইছি 5, পরের 1.5-এ পাইছি 7, তারপরেরটায় পাইছি 6, তারপরেরটা পাইছি 9, তারপরেরটা পাইছি 8, তারপরেরটা পাইছি 10। আপনি যদি এইভাবে মনে করেন যে 60 ফিট করলেন তাহলে 60 ফিটের জন্য পাবেন, আপনি যদি 100 ফিট করেন 100 ফিটের জন্য পাবেন। এখন এইখানটায় সূত্রটা কি? প্রথমে হচ্ছে সামেশন অফ ডিআই। তাহলে দেখেন আমার ডিআই কোনগুলা? এইগুলা। তাহলে আমি কত ফিট, আমি যে রিপোর্টটা লিখছি সেটা কিন্তু 9 মিটার মানে 30 ফিটের মতন করছে সয়েল টেস্ট। ঠিক আছে, তাহলে এইখানটায় আমার সামেশন মানে কি ডিআই এর সম্পূর্ণগুলো যোগ করতে হবে। তাহলে আমি এই যে সামেশন অফ ডিআই করছি, তাহলে এই টোটালটা যোগ করলে আমার কত আসছে? 9 মিটার। আর আমার ফিল্ড এসপিটি আমার প্রত্যেক 3 মিটার অন্তর অন্তর আমি একটা, সরি 1.5 মিটার মানে প্রত্যেক 3 ফিট অন্তর অন্তর আমি একটা সয়েল টেস্টের 3 ফিট না, সরি 5 ফিট অন্তর অন্তর আমি একটা, হ্যাঁ 5 ফিট অন্তর অন্তর আমি একটা ফিল্ডের এসপিটি ভ্যালু পাইছি। এখন তার মানে আমি কিন্তু সামেশন অফ ডিআইটা বের করে ফেলছি। এটা কিন্তু সহজ, জাস্ট আপনার ডেপথগুলোকে যোগ করবেন, করে এখানে দেবেন। এখন আপনি বলতে পারেন আপনি 9 মিটার কেন লিখছেন? আপনি যদি 9 মিটার পর্যন্ত করেন, আপনি যদি 30 মিটার পর্যন্ত করেন, বা আপনি যে কয় ফিট পর্যন্ত করবেন সেই কয় ফিট পর্যন্ত আপনার যোগ করতে হবে। করার পরে এরপরে আসেন, এইখানে বলছে সামেশন অফ ডিআই ভাগ এনআই। তার মানে আমার প্রথম কাজ হচ্ছে ডিআই রে প্রত্যেকটা ডিআইকে প্রত্যেকটা এনআই দ্বারা ভাগ করা। দেখেন প্রথম এই যে এইখানে করছি আমি ডিআই ভাগ এনআই, এটা ডিআই ভাগ এনআই এর সূত্র। তাহলে কি করছি, প্রথমটা ডিআই কত? 1.5, আর ওই 1.5 এর জন্য আমার এসপিটি কত? 5। তাহলে দেখেন 1.5 ভাগ 5 ইকুয়াল কত হয়েছে? 0.3। এইভাবে প্রত্যেকটা, এই যে 1.5 ভাগ 7, 1.5 ভাগ 7 দিয়ে এটা ডিআই ভাগ এনআই এর মান কত আসছে? 2.14। এইভাবে আমি প্রত্যেকটা হিসাব করছি, হিসাব করে আমি এই যে এটাই তো আমাদের প্রত্যেকটার জন্য ডিআই ভাগ এনআই, প্রত্যেকটার জন্য ডিআই ভাগ এনআই। তাহলে আমাদের কি বলছে? ডিআই ভাগ এনআই এর সামেশন করতে, যোগ করতে। আমি কিন্তু এখন এই রেজাল্টগুলোর যোগ করছি এইখানে। যোগ করার পরে এখন দেখেন আমাদের মেইন সূত্রে কি বলছে। আমি যে সামেশন অফ ডিআই পাইছি এবং আমি যে সামেশন অফ ডিআই ভাগ এনআই পাইছি, ভাগ করতে হবে কি সামেশন অফ ডিআই, তার মানে এই 9 ভাগ সামেশন অফ ডিআই ভাগ এনআই, তার মানে 1.267। এটাকে আমি জাস্ট ভাগ দিব। এই যে ভাগ দিছি দেখেন এখানে সামেশন অফ ডিআই কত পাইছি? 9। সামেশন অফ ডিআই হচ্ছে 9 পাইছি, আর সামেশন অফ ডিআই ভাগ এনআই কত পাইছি? 1.2675। তাহলে অ্যাভারেজ আমার কত আসছে দেখেন তো? এসপিটি 7। এখন এইটা নিয়েই হচ্ছে আমাদের কাজ। এই যে 7 আসছে, এই 7টা নিয়েই কাজ। এখন আমরা দেখেন এইখানে একটা টেবিল দিছি 634, এটা কিন্তু বিএনবিসির টেবিল। ঠিক আছে, এই টেবিলে যাইতে হবে আমাদের। আমরা কিন্তু কত পাইছি দেখেন তো? অ্যাভারেজ এন ভ্যালু কত পাইছি? 7। কিভাবে পাইছি সেই ক্যালকুলেশনটা বুঝছেন? আমি জাস্ট ডিআই গুলো সামেশন করছি
এবং প্রত্যেকটা ডিআইকে এনআই দ্বারা ভাগ করে করে একটা ভ্যালু পাইছি, সেই ভ্যালুকে আমি সামেশান করছি, করে ওই ডিআইয়ের সাথে এই সামেশানকে ভাগ করছি, ভাগ করে আমি একটা অ্যাভারেজ এসপিটি পাইছি, এন ভ্যালু পাইছি। এই অ্যাভারেজ এন ভ্যালুকে আমরা বিএনবিসির কিছু রুলস আছে, সেই রুলসের সাথে মিলাই আমরা সয়েলের ক্লাসিফিকেশন বের করব, যে আমাদের সয়েলটা কোন সয়েল, এসএ নাকি এসবি নাকি এসসি নাকি এসডি নাকি এসি, এইগুলো আমরা বের করব। এখন আমরা চলে যাই বিএনবিসিতে 600 কত পেজ, 634 পেজে। তাইলে দেখেন আমরা অলরেডি 33 পেজে আছি, তার মানে নিচের পেজটা হচ্ছে 34। এই যে এইখানে আসেন, দেখেন সাইট ক্লাসিফিকেশন বেসড অন সয়েল প্রপার্টিস। এখন আমি তো আপনার আগেই বলছি, এই যে শেয়ার ওয়েব, এটা আমাদের দেশে হয়, কিন্তু সবার পক্ষে এই ধরনের সয়েল টেস্ট করা সম্ভব না। এই ধরনের সয়েল, এই শেয়ার ওয়েব মানে সয়েলের শেয়ার ওয়েব বের করতে গেলে, এর জন্য সয়েল টেস্ট করতে গেলে একটা বোরিংয়ের জন্য মনে করেন 50,000 টাকা করে দেওয়া লাগবে। তা তো আমাদের দেশে সহজে কেউ দিবে না, হাই রাইজ বিল্ডিং ছাড়া। তার জন্য আমরা যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে এই যে এই এসপিটি ভ্যালু নিয়ে। এখানে দেখেন এন ভ্যালু, তাহলে এন ভ্যালু প্রথমটা কি বলছে, দেখেন এসএ, এসের জন্য কিন্তু কোনো রিকোয়ারমেন্টই নেই, মানে এটা আমাদের দেশে সম্ভবই না। তাহলে এসএ আমরা বাদ দিলাম, ভুলে গেলাম যে এসএ বলে আমাদের কোনো সয়েলই নাই। এরপরে দেখেন এসবি, এখানে লক্ষ্য করেন এসবি, এসবির কথা কি বলছে, ওই যে এসপিটি ভ্যালু, এই যে অ্যাভারেজ এন ভ্যালু, এইটা কত হবে, 85 থেকে বেশি হবে। অ্যাভারেজ এন এন ভ্যালুটা হবে হচ্ছে 50-এর থেকে বেশি, তাহলে আপনার সয়েলের যে ক্লাসিফিকেশান, সাইট ক্লাসিফিকেশান, সেটা আপনার কত হবে, এসবি হবে। তাহলে আমরা কত পাইছি বলেন তো, আমরা পাইছি কিন্তু 7। তাহলে অবশ্যই সেটা 50 থেকে কম, 50 থেকে তো আর বড় না, তার মানে আমাদের কিন্তু এসবি হবে না। এরপর আমরা চলে যাই নিচে, এইখানে দেখেন কি বলছে, এসসিতে কি বলছে, এসসিতে বলছে এন ভ্যালু, অ্যাভারেজ এন ভ্যালুটা পাবো হচ্ছে 15 থেকে 50, 15 থেকে 50 হইলে আমাদের সয়েলটা হচ্ছে এসসি। তার মানে কি আমরা কিন্তু পাইছি 7, সেটাও কিন্তু 15 থেকে 50-এর ভিতরে না, তার মানে আমাদের সয়েলটা এসসি না। ঠিক আছে ভাই, এটা কি বুঝতে পারতেছেন ব্যাপারটা আসলে কি হচ্ছে? এখন দেখেন এইখানে কিন্তু এসপিটির ভ্যালু আমাদের কত ছিল, 7 ছিল না? এটা দেখেন এই ক্রাইটেরিয়ার সাথে মিলছে, এসডির সাথে। এসডি কিভাবে মিলছে, এই যে এইখানে এসপিটির ভ্যালু কত বলছে, 15 থেকে ছোট, তাহলে অবশ্যই আমাদের যে অ্যাভারেজ এন ভ্যালুটা পাইছি সেটা 15 থেকে ছোট, তার মানে আমাদের সয়েলের ক্লাসিফিকেশনটা কি, এসডি, সয়েলের ক্লাসিফিকেশনটা এসডি। এখন দেখেন আমি আপনাকে একটা সয়েল রিপোর্ট দেখাই, যে আমরা আসলে এটা কিভাবে ক্যালকুলেশন করতে পারি। দেখেন আমি যদি আপনাকে এই রিপোর্টটা দেখাই, একটা এইখানে দেখেন, এইখানে লক্ষ্য করেন প্রথম যে 5 ফিট সেইখানে এসপিটি কত পাইছে, 3। তারপরে 3 ফিটে কত পাইছে, 4। তারপরে 4.5 ফিটে কত পাইছে, এটা কিন্তু মিটারে দেওয়া, ঠিক আছে? হ্যাঁ, 4.5 ফিট না, 4.5 মিটারে পাইছে হচ্ছে 6। তারপরে 6 মিটারে পাইছে 10। তারপরে জি জি, বুঝি না ভাই। এখন কি ঠিক আছে? তাই দেখেন, দাঁড়ান 1 মিনিট।
জি ভাই, এখন কি কথা ক্লিয়ার আছে? দেখেন তো। হ্যালো। হুম। এখন তাহলে দেখেন, আমরা এই যে প্রত্যেকটার জন্য যে এসপিটি ভ্যালু পাইছি, আমরা এইখানে দেখেন 22.5 মিটার পর্যন্ত কিন্তু কি করা, সয়েল টেস্ট করা 22.5 মিটার পর্যন্ত। তাহলে 22.5 মিটার পর্যন্ত যদি করা থাকে, তার জন্য আমরা প্রত্যেকটার জন্য যে 3, 4, 6, 10, 12, 16, 22, 23, 28, 36, তারপরে এই যে এইখান থেকে কিন্তু 50 50 50 করে পাইছি। তার মানে আমাদের কি করতে হবে এখানে, ক্যালকুলেশনটা সিস্টেম কি, সিস্টেমটা হচ্ছে আপনার এই যে সামেশন অফ ডিআই পাইছেন 22.5, এখন এই প্রত্যেকটা 1.5 এর সাথে, এই যে প্রত্যেকটা 1.5 এর সাথে এটা 1.5, পরেরটা 1.5, পরেরটা কিন্তু 3 না, পরেরটা কিন্তু 1.5, কারণ আপনার রেঞ্জ কত করে বাড়তেছে 1.5 করে। এই 1.5-এ এই যে 4 দিয়ে ভাগ দেবেন, এইখানে মনে করেন যে 1.5-কে 3 দিয়ে ভাগ দিয়ে একটা ভ্যালু পাইছেন, সেটা ডিআই ভাগ এন আই। তারপরে 1.5-কে আপনি 4 দিয়ে ভাগ করে একটা ভ্যালু পাবেন, পরেরটা ভাগ দিয়ে একটা ভ্যালু পাবেন। এই ভ্যালুগুলোকে, এই ডিআই ভাগ এন আই এর ভ্যালুগুলোকে আপনার কি করতে হবে, এইখানে সামেশন করতে হবে। ঠিক আছে, এইখানটায় সামেশন করতে হবে। সামেশন করে আপনি জাস্ট এই 22.5 দিয়ে ওই সামেশনটাকে ভাগ দিয়ে দেবেন, দিয়ে যদি আপনার ভ্যালু কি বলছে 15 থেকে ছোট হয়, আপনার ভ্যালু যদি 15 থেকে ছোট হয় তাহলে এসডি, আর যদি আপনার ভ্যালু 15 থেকে 50-এর ভিতরে হয়, যদি 15 হয় তাও কিন্তু আপনার এসবি, ওই সরি এসসি। এটা কিন্তু আমাদের বিএনবিসি আমাদের বলে দিচ্ছে, এবং এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের ডিজাইনের প্রথম ধাপ কিন্তু এইটা, বুঝতে পারছেন? এটা কিন্তু আমাদের বলে দিচ্ছে যে আমরা নর্মালি বাংলাদেশে যা পাবো সেটা 15 থেকে ছোট হতে হওয়ার সম্ভাবনা বেশি, তবে অনেক সময়। জি জি বলেন। জি জি। হ্যালো।